আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। খুবই চর্চিত একটা টপিক, আজকে সারা দিন ধরে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু আপডেটস আমরা কয়েক ঘন্টা পর পরই কিন্তু পেয়ে গিয়েছি। এবং বিষয়টা হচ্ছে মুস্তাফিজুর রহমান, বিষয়টা হচ্ছে তার আইপিএল খেলা, এবং বিষয়টা হচ্ছে ভারতে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কিংবা ওভারঅল বাংলাদেশকে নিয়ে যেই মাইন্ডসেটের বহিঃপ্রকাশ আমরা দেখছি, এবং সেখান থেকে ওই উচ্চ পর্যায়ের জায়গা থেকেও যেই ধরনের মেসেজটা আসছে, সেটা কিন্তু আসলে বেশ কনসার্নিং একটা ব্যাপার, এবং সেটা নিয়েই আসলে সারাদিন ধরেই চর্চাটা হয়েছে। একেবারে ঘটনার সূত্রপাতের দিকে যদি যাই, গত বছরও যখন আইপিএলটা অনুষ্ঠিত হয়েছিল, আমার কাছে সন্দেহ ছিল যে বাংলাদেশের কোনো প্লেয়ারকে আসলে আইপিএল তারা নেবে কি নেবে না। কারণ সেখানেও কিন্তু রাজনৈতিক একটা আনরেস্টের একটা বিষয় ছিল, রাজনৈতিক সম্পর্কের একটা বিষয় ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমানে যে সিচুয়েশনটা রয়েছে, সেটার কিন্তু খুব একটা উন্নতি গত বছরের এই সময়টাতেও ছিল না, যখন আইপিএলটা অনুষ্ঠিত হয়েছে এবং আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হয়েছিল। সো লাস্ট ইয়ারে যখন দেখলাম যে তেমন কোনো অসুবিধা হয়নি, এবং যদিও ইন্ডিয়া গত বছর বাংলাদেশে আসার কথা ছিল, সেই বাইল্যাটারাল সিরিজটা স্থগিত করা হয়েছিল, বাট আইপিএল রিলেটেড কোনো কন্ট্রোভার্সিয়াল ঘটনা ঘটেনি। এবছর যেটা হয়েছে, যে মিনি অকশনটা অনুষ্ঠিত হয়েছিল, সেই মিনি অকশনে বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমানকে পিক করা হয়েছিল, এবং বাংলাদেশে মুস্তাফিজ ছাড়া আরো 6জন ক্রিকেটার, সব মিলে 7জন ক্রিকেটারের নাম ওই তালিকার মধ্যে ছিল নিলামে, যেখান থেকে বেসিক্যালি মুস্তাফিজের নামটা এসেছে, এবং তাকে বিড করার পর চেন্নাই এবং কলকাতার মধ্যে একটা টানা হ্যাচড়া হয়। শেষ পর্যন্ত মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লক্ষ রুপি দিয়ে তাদের দলে ভেড়ায়। তাসকিন আহমেদও উঠেছিলেন নাম নিলামে, তবে তাকে কেউ কেনেননি। বাট এই ব্যাপারটাই আসলে আমরা দেখলাম। মুস্তাফিজ যখন সোল্ড হয়েছিলেন, সেটা নিয়ে খানিকটা আলোচনা ডেফিনেটলি হয়েছে, কারণ যদি আমরা লিস্টের দিকে তাকাই, সেখানে কিন্তু মুস্তাফিজ ওই টপ 5 মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার্সের ভেতরেই কিন্তু পড়ে যাচ্ছিলেন সেই হিসেবে। তো যাই হোক, ওই বিষয়টা বাদ দিলাম। মুস্তাফিজ কলকাতাতে যখন দল পেয়ে গিয়েছিলেন, সেটা নিয়ে অবভিয়াসলি বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান্স আছেন, তারা ইন্টারেস্টেড ছিলেন দেখতে যে আসলে মুস্তাফিজ এবারও আইপিএলে গিয়ে কি করেন, কারণ তার ক্যারিয়ারের খুবই ইন্টারেস্টিং একটা পর্যায়ে তিনি এখন আছেন, খুব ভালো ফর্মে আছেন, গত বছরটা খুব ভালো গিয়েছে, এবং এই কারণেই আসলে মুস্তাফিজকে নিয়ে এত টানা হ্যাচড়া হয়েছে আইপিএল এর মতো একটা লিগে, যেখানে আসলে আপনি চাইলেই পাকিস্তান বাদ দিয়ে বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি আসলে প্লেয়ারদের কেনার একটা সিচুয়েশন তৈরি করতে পারেন। সবচেয়ে কম্পিটিটিভ লিগ, সবচেয়ে পপুলার লিগ, সবচেয়ে রিচেস্ট লিগ বলা যায়। এই জায়গাটাতে যখন মুস্তাফিজকে নিয়ে কারাকারি হয়, তখনই আপনার বুঝতে হবে যে আসলে সম্পর্ক রাজনৈতিকভাবে যেমনই হোক না কেন, বাংলাদেশকে সাধারণত আমি দেখেছি যে অন্যান্য লিগে যখন নিলাম হয় কিংবা অন্যান্য লিগে যখন প্লেয়ারদের সিলেক্ট করা হয়, বাংলাদেশের প্লেয়াররা কিন্তু আর নট ভেরি মাচ ফেভার্ড টি20 ফরম্যাটে। এবং সেটার পিছনে কারণও আছে, ক্রিকেটীয় কারণও ডেফিনেটলি অনেক কিছু আছে, যে আসলে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ক্রিকেটার বাংলাদেশে টি20তে খুব বেশি আমরা দেখিনি আমাদের পুরো ওভারঅল জার্নিতে সোফার। সাকিব আল হাসান অবভিয়াসলি ছিলেন, এবং সে কারণে তাকেও কিন্তু টানা বেশ কয়েকটা আইপিএলে আমরা খেলতে দেখেছি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজের হয়ে, এবং তিনি ছাড়া আসলে বাংলাদেশের পক্ষে আইপিএল এর সবচেয়ে পপুলার চয়েস মুস্তাফিজুর রহমান। 2016 থেকে আমরা দেখেছি যে তিনি টানা প্রত্যেকটা আইপিএলেই সুযোগ পেয়ে গেছেন এবং তাকে নেওয়া হয়েছে, এবং তিনি গিয়েছেন নট বিকজ তার কোনো আলাদা নেটওয়ার্কস আছে, নট বিকজ তিনি অন্য কোনোভাবে স্ট্রিংস পুল করছেন, হ্যাঁ, পেছন থেকে স্ট্রিংস পুল করছেন এরকম কোনো কিছু না, তাকে ফেভার পাচ্ছেন কারো কাছ থেকে সেরকমও কিছু নয়, পিওরলি বেসড অন পারফরমেন্স। এবং এই জায়গাটাতেই আসলে বলতেই হয় যে ডেসপাইট অল দ্য নেগেটিভ সিচুয়েশনস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, মুস্তাফিজুর রহমানকে কিন্তু বেশ কয়েক বছর ধরে আমরা দেখেছি যে খুবই ভালোভাবেই গ্রহণ করা হচ্ছে আইপিএল। এবং এবারও দেখেন সিচুয়েশনটা এমন যে রাজনৈতিকভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ার সিচুয়েশনটা খুব পজিটিভ দিকে না। ইন্ডিয়া বাংলাদেশের নাগরিকদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশও ইন্ডিয়ার ক্ষেত্রে বা ইন্ডিয়ানদের ক্ষেত্রে একই কাজ করছে নিজেদের দেশের জন্য। সো একটা আনরেস্ট রয়েছে, একটা ডেফিনেটলি নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে দুটো দেশের মধ্যে, এবং নট বিটুইন মেবি দ্য জেনারেল পিপল। বেসিক্যালি এটা একটা পলিটিক্যাল ঘটনা, যেটার জন্য একটা পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, যেখান থেকে আসলে এই দুটো দেশের মধ্যে এই এই ধরনের একটা সিচুয়েশন বিরাজ করছে। তো যাই হোক, মুস্তাফিজুর রহমান তাকে কলকাতা পিক করেছিল, এবং তখন থেকেই আসলে অনেকে সন্দেহ পোষণ করছিলেন যে আইপিএল তো শুরু হবে, দেরি আছে, এটা মার্চের দিকে শুরু হবে। ওই সময়টার আগেই দেখেন না কত কিছু ঘটে যায়। আমাদের মনে হয় না যে মুস্তাফিজ আলটিমেটলি আইপিএলটা খেলতে পারবেন। 9 কোটি 20 লক্ষ টাকায় কলকাতাতে তিনি যাওয়ার পরেও আলটিমেটলি আমার মনে হচ্ছে না যে তিনি খেলতে পারবেন, এবং সেই যে আশঙ্কাটা ছিল সেটাই কিন্তু দিন শেষে সত্যি হয়ে গেল। আজকেই সকালবেলা আমরা একটা খবর দেখছিলাম যে অফিসিয়াল সূত্র ধরেই এসেছে ব্যাপারটা, যে বিসিসিআই অর্থাৎ ভারতের যেই ক্রিকেট বোর্ড রয়েছে, তারা কলকাতা নাইট রাইডার্সকে একটা আদেশ দিয়েছিল
মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে সরিয়ে দিতে বা রিলিজ করে দিতে। এবং এটার পেছনে কারণ যেভাবে দর্শানো হয়েছিল এটা অনেকভাবেই এক্সপ্লেন করা যেতে পারে। আসলে কারণটা যেটা তারা মেনলি বলছিলেন যে ন্যাশনাল সেন্টিমেন্ট এর একটা বিষয় এখানে চলে এসেছে, যেখানে মুস্তাফিজুর রহমানের বাংলাদেশি হিসেবে আইপিএলে অংশগ্রহণ করা নিয়ে ভারতীয় অনেক গোষ্ঠীর মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে। তারা কোনোভাবেই চাইছে না যে বাংলাদেশি কাউকে আইপিএলে নেওয়া হোক এবং তাকে কোনো দলে খেলানো হোক। তো সেটা নিয়ে তারা বিশাল প্রতিবাদ জানিয়েছে, বিশাল অনেক ধরনের থ্রেটও দিয়েছে অনেক রকম, যে মুস্তাফিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসতে পারে তিনি যদি ওখানে যান। তো সেই বিষয়গুলো মাথায় রেখেই নাকি ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড তারা হচ্ছে কেকেআরকে বলেছে মুস্তাফিজকে রিলিজ করে দিতে এবং তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে নেওয়ার জন্য। সো এই হচ্ছে সকালের খবর, ঘুম থেকে উঠে সেই খবরটা দেখলাম। এবং তারপর যেটা আমরা দেখলাম যে দিন গড়াতেই এটা নিয়ে ডেফিনেটলি অনেক ধরনের আলোচনা হয়েছে, অনেকেই সেটার ব্যাপারে বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। কেউ বলেছেন যে এটা অবভিয়াসলি মুস্তাফিজের সেফটির কথা চিন্তা করে বিসিসিআই আর কোনো উপায় ছিল না, এই কারণেই তারা কেকেআরকে আসলে বলেছে। এবং তারপরের স্টেপে যেটা হচ্ছে কেকেআর কয়েক ঘন্টার ভিতরেই তারাও একটা অফিসিয়াল রিলিজ করে, একটা প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছে যে তারা মুস্তাফিজকে ছেড়ে দিচ্ছে, এবারে আইপিএলে তারা মুস্তাফিজকে নিচ্ছে না, একটা রিপ্লেসমেন্ট তারা পরবর্তীতে নিয়ে নেবে। সো কেকেআরও তারা বাধ্য ছিল কাজটা করতে, বিসিসিআই বলেছে তাদেরকে ডেফিনেটলি সেটার বাইরে তারা যেতে পারবেন না। এবং কারণ হিসেবে যে বিষয়গুলোকে আবারও নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে মুস্তাফিজের নিরাপত্তার ইস্যুটা, যে তিনি সেখানে গেলে নিরাপদে থাকতে পারবেন কিনা, বা সিকিউরিটির কোনো ইস্যু হবে কিনা, বা কোনো একটা দাঙ্গা হাঙ্গামা হবে কিনা, ইন্ডিয়ানদের যে সেন্টিমেন্ট রয়েছে তাদের ওই নেগেটিভ ইম্প্যাক্টটা আসলে আইপিএলে তারা ফেলতে চাচ্ছেন না, সে কারণে তারা মুস্তাফিজকে ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ বাংলাদেশি কোনো ক্রিকেটারকে তারা আসলে নিতে চাইছেন। ইটস নট বিকজ মুস্তাফিজের পারফরমেন্স খারাপ, ইটস নট বিকজ মুস্তাফিজের ফর্ম নেই, ইটস অনলি বিকজ মুস্তাফিজ বিলংস টু বাংলাদেশ। এই বাংলাদেশি ক্রিকেটার হিসেবেই তিনি রয়েছেন বলেই তাকে আসলে নেওয়া হচ্ছে না। সো এই হচ্ছে গিয়ে ঘটনা। এবং তারপর যেই বিষয়টা ঘটছে সেটা হচ্ছে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন এই জায়গাটায়। কেউ কেউ বলছেন যে আমরা আসলে ভারত বিদ্বেষী অনেক কথাবার্তা বলছি, বা ইন্ডিয়ার যেই পদক্ষেপগুলো রয়েছে তারা এত বছর ধরে আমাদের সঙ্গে যেভাবে আসলে রয়েছে অনেক দিক থেকেই আসলে ব্যাপারটা একরকম হয়ে যায়, যে আসলে ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কটা রেখেছে সেটার মধ্যে একটা ফ্রেন্ডশিপ ব্যাপারটা কম, বরঞ্চ গিভ অ্যান্ড টেক ধরনের ব্যাপারটা একটু বেশি। এবং ওই সম্পর্কের জের ধরে দেখা গিয়েছে যে যখনই ইন্ডিয়া আসলে আমাদের থেকে কিছু পাচ্ছে না, ফ্রুটফুল সেরকম কোনো সিচুয়েশন তৈরি হয়, তখনই তারা হচ্ছে আমাদের সাথে আর থাকছে না। এবং বাংলাদেশের যে পলিটিক্যাল চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জের মধ্যে বিগত সরকারের যিনি সরকার প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকেও যে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে, সেই বিষয়টা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি যে তিনি আসলে ওখানে থাকছেন, তাকে ঠিকঠাকভাবে রাখা হচ্ছে, তাকে ইন্ডিয়া কেনই বা রেখেছে, তাকে কেন দেশে পাঠানোর প্রোগ্রাম করছে না, কি তাদের আসলে পরিকল্পনা, এই বিষয়গুলো ছিল। এবং মিডিয়ার মাধ্যমে অনেক কিছু আসলে জানতে পেরেছি যে বাংলাদেশে নাকি হিন্দু ধর্মাবলম্বীদের উপরে অনেক ধরনের অত্যাচার হচ্ছে। যাই হোক, বিষয়টা যেমনই হোক না কেন, এখন ইন্ডিয়ানরা যদি এই সেন্টিমেন্ট দেখায় সেখানে তো আর কিছু করার নেই। বিসিসিআইও হয়তো এরকম একটা সিদ্ধান্ত নিতেই পারে যে তারা নিরাপত্তার খাতিরে হোক বা যেভাবেই হোক তারা এই কথাটা বলছে। পরবর্তীতে আজকে সন্ধ্যার দিকে যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশে এই বছর আসার কথা ছিল, গত বছরের যেই সফর ছিল সেটা স্থগিত করে এবছরে শিফট করা হয়েছিল। এবং গতকালই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু এই হোম সিরিজের পূর্ণাঙ্গ তালিকাটা এবছরে সেটা তৈরি করে দিয়েছিল, সেটা নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলেছি। সেই তালিকায় কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের সিরিজটা ছিল যেটা সেপ্টেম্বরে হওয়ার কথা, 3টা ওডিআই 3টা টি20। একটু আগে জানতে পারলাম যে ইন্ডিয়া বাংলাদেশের যে সিরিজটা সেটা নাকি আবারও স্থগিত করা হচ্ছে এবং ইন্ডিয়া বাংলাদেশ ট্যুর করতে আসবে না। এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটা এমন হচ্ছে, অনেকটা পাকিস্তানের সঙ্গে তাদের যেই সিচুয়েশনটা আছে, যে পাকিস্তানে গিয়ে তারা কোনোদিন বাইল্যাটারাল খেলবে না কিংবা পাকিস্তানকে তারা কোনোদিন ইনভাইট করবে না, এই ব্যাপারটা যেমন স্পষ্ট, পাকিস্তানি কোনো ক্রিকেটার যেমন আইপিএলে অ্যালাউড না, সেই ব্যাপারটাও একদম শুরু থেকেই ক্লিয়ার। এবং সেই সাথে শুধুমাত্র এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোনো ইভেন্ট লাইক এশিয়া কাপ, এই ধরনের ইভেন্ট, এবং আইসিসির কোনো ইভেন্ট, কোনো ওয়ার্ল্ড কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি, এই ধরনের সিচুয়েশন ছাড়া ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে আর কোনো ধরনের ক্রিকেট ম্যাচ খেলবে না ফর অ্যান ইনডিফিনিট টাইম, যেটা পাকিস্তানের সঙ্গে তাদের হয়ে আসছে। সো পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার সঙ্গে শুধুমাত্র এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপেই খেলে, এছাড়া কিন্তু আর কোনো প্ল্যাটফর্মে কোনো বায়োল্যাটারাল সিরিজও হচ্ছে না। এবং পাকিস্তানেও ইন্ডিয়া যায় না, ইন্ডিয়াও পাকিস্তানে যায় না। ইভেন এশিয়া কাপ যখন পাকিস্তানও হোস্ট করতে যায় সেই সময়টা শুধুমাত্র ইন্ডিয়াকে অ্যাকোমোডেট করার জন্য
অল্টারনেটিভ একটা ভেন্যু চুজ করতে হয় যেন ইন্ডিয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ তারা পাকিস্তানে আসবেই না খেলতে। পাকিস্তান কিন্তু 2023 বিশ্বকাপে ইন্ডিয়াতে গিয়েছিল খেলার জন্য। সো বিষয়টা এরকম না যে অন্য কোনো দেশ ইন্ডিয়ায় আসতে চাচ্ছে না, ব্যাপারটা এরকম না। ইন্ডিয়া বেসিক্যালি ডিকটেট করছে, তারা কোনো সিদ্ধান্ত ইন আ ওয়ে বাকিদের উপর চাপিয়ে দিচ্ছে, ব্যাপারটা এরকম। এবং তাদেরকে রাখতে হলে তাদের টার্মসেই তাদেরকে রাখতে হবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আমি কিন্তু পলিটিক্যাল অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলছি না, আমি শুধুমাত্র ক্রিকেটিং পার্সপেক্টিভ থেকে বলছি, যেখানে শুরু থেকেই পাকিস্তানিরা ডেফিনেটলি আইপিএলে বঞ্চিত। ইন্ডিয়ান প্লেয়াররা তো কোথাও জানি না, কোনো ফ্র্যাঞ্চাইজ লিগে আইপিএল বাদে আর কোথাও খেলতেই তারা অ্যালাউড না, সেটা বাদই দিলাম। বাট পাকিস্তানি কোনো প্লেয়ার শুরু থেকে ইন্ডিয়াতে যাওয়া, তাদের একটা মনে হয় আসর ছিল যেখানে পাকিস্তানি প্লেয়াররা খেলেছিলেন, তারপর থেকে আর পাকিস্তানি প্লেয়ারদেরকে আইপিএলে অ্যালাউ করা হয় না। এবং বাংলাদেশও সেই একই সিচুয়েশনের মধ্যে পড়লো, যেখানে বাংলাদেশের ক্রিকেটাররাও ইন আ ওয়ে আইপিএল থেকে ব্যান্ড হয়ে গেলেন, এবং সেই সাথে বাংলাদেশ ইন্ডিয়ার যে কোনো ধরনের বাইল্যাটারাল সিরিজ সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল ফর অ্যান ইনডিফিনিট টাইম। এবং সেটার পেছনে পুরোটাই একটা রাজনৈতিক সিচুয়েশন, সেটারই আসলে রেজাল্ট হচ্ছে এই ঘটনাটা। এখন আমার কথা হচ্ছে, সামনেই তো বিশ্বকাপ, এবং সেই বিশ্বকাপের কো হোস্ট হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। হওয়ার কথা ছিল শুধু ইন্ডিয়া, বা শ্রীলঙ্কাকে তারা কো হোস্ট হিসেবে নিয়েছে এবারে বিশ্বকাপের জন্য, জাস্ট বিকজ পাকিস্তানকে তারা ইন্ডিয়াতে অ্যালাউ করবে না খেলতে, এবং পাকিস্তানের জন্যই বেসিক্যালি ওই শ্রীলঙ্কার জায়গাটা রাখা, যেখানে পাকিস্তান তাদের সবকটা ম্যাচ খেলবে। সো এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এখন আইসিসি বা এসিসি যদি এত কঠিন অ্যারেঞ্জমেন্ট করতে পারে জাস্ট টু অ্যাকোমোডেট ইন্ডিয়া এবং তাদের স্বার্থ, তাদের প্ল্যান, তাদের চিন্তা ভাবনা, যেখানে অন্য টিমগুলো কিন্তু ডিসঅ্যাগ্রি করছে না তাদের দেশে যেয়ে খেলতে, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে আমার কাছে মনে হয় যে অ্যাজ বাংলাদেশ ফ্যান্স, আমার কাছে মনে হয় যে আমাদের একটা অ্যাটলিস্ট দাবি জানানো উচিত। অ্যাজ ইউনো বাংলাদেশিজ আমাদের একটা দাবি জানানো উচিত, সেটা হচ্ছে আমরা কেন নিউট্রাল ভেন্যুতে খেলবো না? টি-20 ওয়ার্ল্ড কাপের যে 4টা ম্যাচ বাংলাদেশ খেলবে তাদের গ্রুপের 4টা ম্যাচই ইন্ডিয়াতে পড়ছে, মানে বাংলাদেশের পুরো ক্যাম্পেইনটাই, গ্রুপ স্টেজের পুরো ক্যাম্পেইনটাই ইন্ডিয়াতে ছিল। প্রথম 3টা ম্যাচ ইডেন গার্ডেন্সে, শেষ ম্যাচটা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সো এখন এই যে ফেব্রুয়ারিতে বিশ্বকাপটা হবে, বাংলাদেশ কেন ইন্ডিয়ায় গিয়ে খেলতে যাবে? যদি এই ধরনেরই সিচুয়েশন হয়, ইন্ডিয়া বাংলাদেশে আসতে চায় না, ইন্ডিয়া বাংলাদেশকে অ্যালাউ করতে চায় না, বাংলাদেশের কোনো প্লেয়ারকে তাদের ফ্র্যাঞ্চাইজি লিগে নিতে চাচ্ছে না, ওয়াই আর উই অবলাইজ টু প্লে ইন ইন্ডিয়া? আমরা কেন আইসিসির কাছে দাবি জানাতে পারি না যে আমরা একটা ভেন্যু শিফট চাই, আমরাও ইন্ডিয়ায় গিয়ে খেলবো না, আমরা একটা অল্টারনেটিভ ভেন্যুতে খেলবো? এবং এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা ইজ অ্যান অল্টারনেটিভ ভেন্যু, সেখানে কিন্তু পাকিস্তানের খেলাগুলো হচ্ছে। সো বাংলাদেশের ম্যাচগুলো ওদিকে সরিয়ে নেওয়া, আমার মনে হয় এই দাবিটা বাংলাদেশ অন্তত জানাতে পারে, না হলে আমরা বয়কট করলাম। এখন আপনি এটা বলতে পারেন যে টি-20 ইন্টারন্যাশনালসে বাংলাদেশ এমনই বা কি সিচুয়েশনে চলে গেছে, বা এমনই কোন বড় টিম হয়ে গেছে যেটার কারণে আমরা এরকম একটা দাবি জানাবো এবং আইসিসি মেনে নিবে। কারণ এখানে তো শুধু বাংলাদেশের ইস্যুটা না, এখানে আসলে বাংলাদেশের সাথে আরও যেই 4টা টিম আছে, ইংল্যান্ড, নেপাল, ইটালি এবং ওয়েস্ট ইন্ডিজ, তাদেরকেও তো আসলে তাদের ক্যাম্প শিফট করে ওদিকে যেতে হবে, বা বাংলাদেশের সঙ্গে ম্যাচটা খেলার জন্য তাদের শ্রীলঙ্কায় গিয়ে আবার আসতে হবে। সো সেখানে ফিক্সচার্সগুলো পরিবর্তনের বিষয় থাকবে, লজিস্টিক্যাল অনেক কমপ্লেক্সিটিস চলে আসবে। বাট আমার কাছে মনে হয় আইসিসি শুড মেক ইট ওয়ার্ক, কারণ বাংলাদেশেরও একটা স্টেক আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। বাংলাদেশের দর্শকদের মাধ্যমে বা বাংলাদেশের দর্শকদের, ফ্যান্সদের ইনভলভমেন্টের মাধ্যমে টেলিভিশনে হোক, ওটিটিতে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, যেই ধরনের একটা ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ক্রিকেটে আছে, সেটা কিন্তু ডিনাই করার মতো না। অবভিয়াসলি বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেটস অফ ক্রিকেট, আমরা যদি সেভাবে চিন্তা করি, যেখান থেকে রেভিনিউ আর্নিংয়ের একটা ভালো সোর্স পাওয়া সম্ভব। সো ওই জায়গা থেকে আমাদের যদি ন্যূনতম দেশাত্মবোধ থেকে থাকে, উই শুড নট বি গোয়িং টু ইন্ডিয়া টু প্লে দিস ওয়ার্ল্ড কাপ। আমাদের দাবি জানানো উচিত আইসিসির কাছে, বিসিসিআইয়ের কাছে না, আইসিসির কাছে, যেহেতু সিদ্ধান্তটা তাদের নিতে হবে। আমরা আইসিসিকে জানাতে পারি যে আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই, আমরা ইন্ডিয়ায় গিয়ে খেলতে চাই না। কারণ যেহেতু মুস্তাফিজকে নিয়ে নিরাপত্তার ইস্যুতেই এত কাহিনী হচ্ছে, তাকে আইপিএল এ নিচ্ছেন না, নট বিকজ অফ হিজ পারফরমেন্স বাট বিকজ সে বাংলাদেশি এবং তাকে নিয়ে ইন্ডিয়ানদের এত বিদ্বেষ রয়েছে, তিনি নাকি গেলে তাকে নিরাপত্তা দেওয়াটা কঠিন হয়ে যাবে। সো এই বিষয়টা ওয়ার্ল্ড কাপের সময় পুরো বাংলাদেশের স্কোয়াড যখন যাচ্ছে, যে বহরে অন্তত 30 জন সদস্য থাকবেন, প্লেয়ার্স, কোচিং স্টাফ এবং টিম স্টাফ সহ, তাদের নিরাপত্তা আপনারা কিভাবে এনশিওর করছেন তখন? সেই বিষয়টা তো একটা চিন্তার জায়গা রয়েছে। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের দাবি জানানোর আগেই ইন্ডিয়ারই বলা উচিত যে বাংলাদেশের ম্যাচেসগুলো লেটস শিফট ইট টু শ্রীলঙ্কা। আমি এটা চাই পার্সোনালি। আমিও চাই না আসলে যে ইন্ডিয়াতে গিয়ে এই ধরনের একটা রিস্কি সিচুয়েশনের মধ্যে আমরা গিয়ে খেলে আসি। পাকিস্তান ওয়ার কোর্ডিয়াল এনাফ, ওরা 2023-এ গিয়েছিল ইন্ডিয়াতে খেলতে, ওরা বলতেই পারতো যে আমরা খেলবো না, বাট
আলটিমেটলি ঘটনাটা যেটা ছিল যে পুরো টুর্নামেন্টে ইন্ডিয়াতে ছিল, দেয়ার ওয়াজ নো অল্টারনেট ভেন্যু। পাকিস্তান চাপাচাপি করলেও ব্যাপারটা ডেফিনেটলি বেশি কঠিন হয়ে যেত, কারণ প্রত্যেকটা টিম একই সঙ্গে একে অপরের বিরুদ্ধে খেলবে। সো ওই জায়গাটায় ইটস আ বিট ডিফিকাল্ট টু অ্যারেঞ্জ দ্যাট। আর এশিয়া কাপের কথা যদি বলি, যেখানে ইন্ডিয়া পাকিস্তান হোস্ট থাকার পরও ইউএইতে খেলেছে, উড়িয়ে নিয়ে আসা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে, ফিক্সচার্সগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন সবাই সবার মানে ম্যাচেসগুলো সময় মতো খেলতে পারে, ইন্ডিয়াকে ওই তাদের কাজটা করতে দিয়ে বা ইন্ডিয়াকে তাদের প্রায়োরিটিটা দিয়ে। সো এই বিষয়টা বাংলাদেশ কেন এনশোর করতে পারবে না? আমার কথা হচ্ছে এটা, লেটস ডু দ্যাট। আমরা আইসিসির কাছে দাবি জানাই, এখনো সময় রয়েছে। জানুয়ারির আজকে খুব বেশি দিন যায়নি, মাত্র কত 3 তারিখ শেষ হচ্ছে। সো আমরা আইসিসিকে দাবি জানাই, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল আইসিসিকে জানাক যে আমরা আসলে শ্রীলঙ্কাতে খেলতে চাই, বিশ্বকাপের ম্যাচগুলো আমাদের শ্রীলঙ্কাতে দেন প্লিজ। উই ডোন্ট ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া অ্যান্ড প্লে। এইটা আমরা কি করতে পারি কিনা, ন্যূনতম দেশাত্মবোধ থাকলে আমাদের এই দাবিটা এখনই জানানো উচিত, আইসিসির কাছে আমাদের ইনফর্ম করা উচিত। উই শুড নট বি ওয়েটিং এনি ফার্দার। যত দেরি হবে তত আইসিসির অ্যান্সার ইজি থাকবে যে ভাই আমাদের সবকিছু সেট, সবকিছু রেডি, এটা করা যাবে না, আপনারা আসেন, খেলতে চাইলে আসেন, আপনারা না খেললেও সমস্যা নাই, ওয়াক ওভার দিয়ে দিব। করবে তো করুক, ন্যূনতম দেশাত্মবোধ থাকলে আমাদের এই দাবিটা জানানো উচিত। আমরা ক্রিকেট খেলতে চাই, তবে আমরা ইন্ডিয়াতে খেলবো না, আমরা শ্রীলঙ্কাতে খেলবো। আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে শিফট করে দিন। ওই ইডেন গার্ডেন্স আর ওয়াংখেড়েতে বাংলাদেশ ক্রিকেট দল পা রাখবে না। এটা করা যায় কিনা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। আসলে এই ওভারঅল সিচুয়েশনটা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? এবং অবভিয়াসলি ক্রিকেট রাজনীতি সবসময় ইন্টারটুয়াইন্ড ছিল, এখানে আপনার অস্বীকার করার কোনো উপায় নেই যে রাজনৈতিক কোনো ইনফ্লুয়েন্স ছাড়া মানে এই দুটোকে আলাদা করা সম্ভব, কোনো কিছুই আসলে রাজনীতির থেকে আলাদা করা সম্ভব নয়। এবং এই জায়গাটাতে আসলে দেশাত্মবোধেরও একটা ব্যাপার আছে, মূল্যবোধেরও একটা ব্যাপার আছে, হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্টসের একটা ব্যাপার আছে, সেন্টিমেন্টের একটা ব্যাপার আছে, রিলিজনের একটা ব্যাপার আছে, অনেক কিছু এটার সঙ্গে ইনভলভ। তো দেখা যাক শেষ পর্যন্ত ফিউচারে কি হয়। বাট ওয়ার্ল্ড কাপ আসার আগে এই ধরনের একটা নিউজ যে ইন্ডিয়া বাংলাদেশ ফার্দার আর কোনো বায়োল্যাটারাল সিরিজ খেলবে না, মানে পাকিস্তানকে ইন্ডিয়া যেভাবে ট্রিট করে বাংলাদেশকে একইভাবে ট্রিট করা তারা শুরু করেছে, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। আর ভালো থাকবেন সবাই।